শেখার তো কোনো শেষ নেই। ওনার গল্প, ওনার জীবনী ছোট্ট করে বললেন, কিন্তু আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেছে আজকের এই সম্মেলনে। এখন আমাদের সম্মুখে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক, কবি লিটন রাখি। তাকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো, আহ্বান করবো। নমস্কার এবং সালাম জানাচ্ছি সকলকে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটি সম্মেলন কলকাতা ক্লাবে হয়েছিল, সেখানে আমি ছিলাম। সেখানে বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যৎ এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ সাংবাদিকতার যে আলাদা জগৎ রয়েছে। একটু আগেই আমাদের জেলার প্রবীণ সাংবাদিক, আমার অত্যন্ত প্রণম্য শাহজাহান সিরাজ সাহেব সে কথা বলেছেন। সুতরাং একটা স্পেস কিন্তু রয়েছে যেটার বড় অভাব এই মুহূর্তে ভারতবর্ষে। সেই নিরপেক্ষ এবং স্বচ্ছ সাংবাদিকতার দিকে আপনারা এগিয়ে যান। আপনাদের পরবর্তী সময় অনেক উজ্জ্বল হোক, এই কামনা আমাদের থাকলো। আর মঞ্চে যারা রয়েছেন সকলকে আমার ভালোবাসা শুভাশীষ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে এই জেলার যে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং একত্রিত করতে পেরেছেন সবাইকে, দিন রাত 24 ঘন্টা একত্রিত করে যে কাজটা করেছে এই সম্মেলনে, সানোয়ার, আমি সানোয়ারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে যারা উপস্থিত হয়েছেন, আজকের আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিদেরকে জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা জেলা গ্রুপের তরফে, এবং সেই সাথে যারা সংবাদ কর্মী এবং সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। তারা বিভিন্নভাবেই সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ উৎসাহ দিয়ে সহযোগিতা করেছে। সত্যি কথা, হাসিবুদ্দা বা দীপক একটু আগে বলছিল মনোবল হারিয়ে ফেলেছিলাম। তারপরে দীপকদাকে তো বারে বারে ফোন করে জ্বালাতন করছিলাম, হয়তো বিরক্ত হয়েছে। আমার সামনে যারা আছে অনেক সাংবাদিক বন্ধু, তারাও অসন্তুষ্ট হয়েছে আমার প্রতি, হয়তো আমি ক্ষমা চেয়ে নেবো তাদের কাছে। বারে বারে রাত দুপুর সকাল ফোন করেছি, বিভিন্ন সময় একা। সেই সাথে আমি কারোর নাম ধরে ছোট করব না, প্রত্যেকেই যারা আছে কম বেশি প্রত্যেকেই সহযোগিতা করেছে। সহযোগিতা না করলে আজকে হয়তো এই সম্মেলন, দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন হয়তো করতেই পারতাম না। তো আমি বিশেষ কিছু বলবো না, অতিথিরা যারা আছেন তাদের মুখ থেকে আমরা শুনবো। এবং দীপকদা শেষে বলবেন, শাকিরুল আছে, হাসিবুদ্দা আছে, তারা বলবেন। আর সম্মানীয় অতিথিদের কাছ থেকে আমরা শুনবো আমাদের ডিজিটাল মিডিয়াদের যে অভাব, অভিযোগ, যে দুর্দশা, যে কাজ করতে গিয়ে যে নানা রকম সমস্যার সম্মুখীন হই, সে বিষয়ে তারা আরো আলোকপাত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ধন্যবাদ। সত্যি যদি সংগঠন থাকে, ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে আমরা কথা দিচ্ছি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি বক্তব্য নয়, আমি একটি ঘটনা সবার সামনেই তুলে ধরি। আপনারা জানেন যে 2022 সালে দক্ষিণ 24 পরগনা বারুইপুর জেল কাস্টডিতে 4 জনকে পিটিয়ে হত্যা করা হয়। একজনের বাড়ি ছিল মহেশতলা, আরেকজনের বাড়ি ছিল মন্দির বাজার, আরেকজনের বাড়ি ছিল জীবনতলায়, আর আরেকজনের বাড়ি ছিল বারুইপুরে। 4টি থানা থেকে 4টি যুবক ছেলে, যাদের বয়স ছিল 30 থেকে 35-এর মধ্যে, যাদের ছোট ছোট বাচ্চা আছে। আমাকে বারবার ফোন করে যে তুমি এসো, এই খবরটা করতে হবে। আমি সত্যি সেদিনকে আসতে পারিনি। 2 দিন পরে পুনরায় আবার যে ঘুটিয়ারি যে জীবনতলা থানার যে ছেলেটি ছিল জিয়াউল লস্কর বলে, তার বাড়ি থেকে আমার ফোন আসে বারবার। সেদিন ছিল 17ই শ্রাবণ। তো আমি বাড়িতে ছিলাম, ঘুটিয়ারি শরীফে মেলা হয়, আমার ঘুটিয়ারি শরীফ সংলগ্ন বাড়ি। আমি চলে এসেছিলাম। আমার সঙ্গে একজন ক্যামেরা পার্সন ছিলেন, তার নাম শম্পা দাস, রোগা করে মেয়েটা, খুব সাহসী। সে হয়তো আজ আমার কাছে কাজ করছে না, অন্য কোথাও অন্য কাজে যুক্ত হয়েছে।
তো আমি যখন এসে এই একটি বডি দেখলাম যে তার গায়ে পুরো গায়ে বিচ্ছিরি ভাবে দাগ, একটার পরে দেখছি যে আরেকটি বডি, আরেকটা পরে আরেকটা পরে আরেকটা, একেবারে 4টি বডি একদম বারুইপুর থানার সামনে। আমি ছবি করলাম, ভিডিও করলাম, তাদের কান্না শুনলাম, তাদের বক্তব্য শুনলাম। হঠাৎ দেখি পুলিশের একটি গ্রুপ এসে 3-4টি গ্রুপ হয়ে গেল, গিয়ে আমাকে বলছে তুমি কোথাকার সাংবাদিক, কোথায় তোমার বাড়ি, তোমার এখানে কে আসতে বলেছে, থানার মধ্যে কে ঢুকতে বলেছে, নানান প্রশ্ন শুরু করেছে। যখন আমি সহ্য করতে পারিনি তখন আমি বলছি আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানকার সাংবাদিক। মানে পা দিয়ে আর হাত দিয়ে জোর করে ঠুকে বললাম, না তুমি ভিডিও করলে কেন? আমি বেশ করেছি, এটা আমার কাজ, আমি করেছি, আপনার যা করার আপনি করবেন। তা আমি সংক্ষেপে বিস্তারিত বাড়াচ্ছি না, আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমি শম্পাকে বলেছিলাম, ওকে আমি বুঝতে পেরেছিলাম, শম্পাকে বলেছিলাম যে তুমি সংগ্রহ করে নাও। ও সংগ্রহ করেছিল ওর মোবাইল দিয়ে ভিডিওটা। আমাকে বলে দিল এই ভিডিওটা তুমি ছাড়বে না। আমি ওখান থেকে বাড়ি গেলাম, 2 ঘন্টা সময় দিলাম, দেওয়ার পরে ভিডিওটা ছাড়লাম। তখন আমার চ্যানেলটা স্ট্রাইক ছিল, ভালো চলছিল না। হঠাৎ এই 4 জনের যে দেহ পড়েছিল, বডি পড়েছিল, যখনই দিলাম সেখানে এসপি লিখলো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পুলিশের যা হেনস্থ হলাম, লম্বা কাহিনী, 3 ঘন্টা ধরে ওখানে গিয়ে খবরটা ছাড়লাম। এবার আমার একাধিক ফোন, এই করবো ওই করবো, আমি যা করার আপনি করবেন, আপনার যা ক্ষমতা আছে আপনি করবেন, যা খুশি করবেন আপনারা। তো এসপি লিখলো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমরা বললাম আমাদের কাছে প্রমাণ আছে, সংক্ষেপেই বলি। তো সত্যি কথা, এই যে খবরটা তুলে ধরেছিলাম, জিয়াউল লস্কর, আরো সব নাম আমি ভুলে গেছি, 4 জন ছিল, মুসলিম ছিলেন। একজন মহিলা যিনি মন্দির বাজার থেকে এসছে, বিশ্বাস করুন, সে 2টো ছোট ছোট বাচ্চা নিয়েছে, বাচ্চাদের কারণ পায়ে জুতো নেই, প্যান্ট পরে আছে, দেখার মতো নয়। কালচার বলছে যে এই বডিটা আমি পোস্টমর্টম করতে নিয়ে যাবো, আমার কাছে পয়সা নেই, আমার বাড়িতে খাওয়া হয় না, উনি চায়ের দোকানে কাজ করতো, ওনাকে তুলে এনে পিটিয়ে মেরে দিয়েছে। আমি খবর পেয়েছি, এসছি। আমার তো অবাক হয়ে গেলাম, গা হাত ঠান্ডা হয়ে গেছে সব কথা শুনে। বলছে কাফন কিনবো, বডি এখান থেকে গাড়ি ভাড়া করে পোস্টমর্টম নেই, সে পয়সা তো নেই, কাফন কেনার পয়সা নেই। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। সেই খবরটা তুলে ধরেছিলাম, আমাকে ডিএম ফোন করেছিল মহরমের দিন সকাল 10টা থেকে প্রত্যেকটা পরিবারের লোকজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ডিএম আমার থেকে তথ্য নিয়েছিল, সেদিনকে নিয়ে বলেছিল ওদের বাড়ির অ্যাড্রেস দাও, ছবি ভিডিও অ্যাড্রেস সব দিয়েছিলাম, যে আপনি যে তথ্য সংগ্রহ করছেন আপনি দিন, আমি দিয়েছিলাম। দেওয়ার পরে আমাকে ডেকে ডিএম ওখানে ডেকে দেখলাম যে সেই পরিবারদের পুরো গাড়ি করে আনা হলো, এবং সেখানে সঙ্গে সঙ্গে 1.5 লক্ষ টাকা তাদের দেওয়ার কথা ঘোষণা করলো। যখনই 1.5 লক্ষ টাকা দিল, আমি নিচে নেমে ফের লাইভ করলাম। লাইভ করার পরে বললো না 1.5 লক্ষ নয়, ওরা আপনি চলে আসুন, আপনার সবাই উপরে চলে আসুন। 5 লক্ষ টাকা করে তাদের দিল এবং চাকরির ঘোষণা করলো। চাকরির ঘোষণা করলো। একজন এখনো 2জন চাকরি করেন, তার মধ্যে শাহজাহান একদম আত্মীয়, একদম নিজ আত্মীয়, ওনার একজন আত্মীয় হয়। তো আর 2জন কিন্তু তাদের কোনো কাগজপত্র দেওয়ার কারণে বা কোনো সমস্যার জন্য চাকরি এখনো পায়নি। তারা ঠিকভাবে যোগাযোগ করেনি, গরিব মানুষ তো, খাওয়া হয় না, মানে বিচ্ছিরি অবস্থা তাদের। বাড়িতে গেছি, থাকার জায়গা নেই, কাহার পা সাথে মাটি ভিজে, সে দেখলে অবাক বিষয়। আমি কয়েকদিন আগে একটা খবর পড়েছিলাম, এই বেলগাছিয়া মহেশতলায় যে বেলগাছিয়াতে যে ঘটনা হয়েছিল আর জিগর পাশে, একদিনে আমার খবরটা 3 মিলিয়ন পার হয়েছিল। ছোট্ট চ্যানেল, এখন খবরটা বন্ধ করে দিল। 3 জনকে এক টাইমে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল। এবং আমাকে লালবাজার থেকে একাধিক জায়গাতে ফোন করেছিল। আমি ঠিক আছে, আমরা জবাব দেবো, আমি জবাব দিতে রাজি, আপনারা ডাকবেন, আমরা আছি, আমি আছি। তো তারপরে কোনো খবর নেই, যাই ওই বিস্তারিত যাচ্ছি না। তো আমরা যদি সঠিক খবরটা ঠিকভাবে তুলে ধরতে পারি, মানুষের উপকার হবে, আপনি দোয়া পাবেন, আশীর্বাদ পাবেন, এবং আপনার চ্যানেল আরো মানুষ দেখবে। আপনারা এর কথা নিয়ে ওর ঝগড়া বাঁধাবেন, ওর কথা নিয়ে ওর ঝগড়া বাঁধাবেন, এগুলো বন্ধ করুন। ব্যক্তিগত ম্যাটার থাকতে পারে, ফ্যামিলিগত ম্যাটার থাকতে পারে, আমাকে কোনোদিন দেখবেন না এর ঝগড়া নিয়ে ওর ঝগড়া নিয়ে করবেন। আমি একটা কথা বলি, আমি আমার ফুটপুরা শরীরে গেছিলাম, এটা বেশি হবে হিসাবটা করে। তোমার দিকে আমার বলছে তোর জুতো আমার মাথায় রাখ, আমি যা বলবো তো তাই দিতে হবে। আমি বিপদে পড়ে গেলাম। এবার উনি যা বললেন আমি তাই চালালাম। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমি অনুরোধ করবো, ব্যক্তিগত বিষয় থাকবে, ফ্যামিলি থাকবে, রাজনীতি থাকবে, আমি চেষ্টা করতে হবে যে সঠিক খবরটা তুলে ধরা, তারপরে কি হচ্ছে, পুলিশ কি বলছে, মানুষের কোনটা উপকার হবে, আমরা যেন সেই কাজ করি। আমরা সবাই সঙ্গে থাকবো, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এই বলে আমি ক্ষুদ্র কথা বক্তব্য শেষ করলাম। আচ্ছা, এখন অতিথিদের মধ্যে আমাদের বিশেষ অতিথি এসেছেন নওসাদ ভাই, মানে আমাদের খুব কাছের মানুষ, এবং উনি খুবই
অ্যাক্টিভ ভাবে কাজ করেন এবং সমাজের জন্য কাজ করেন। আমি তার আগে আমাদের রাজ্য সম্পাদক আছে সাকিরুল, তাকে 2 মিনিটের জন্য দেওয়ার পরে আপনাকে দেব। 2 মিনিট সাকিরুলের জন্য সময়। আসলে আজকে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্মেলন করছি, জেলা সম্মেলন। প্রথমে যে কথাটা বলতে চাই, ডিজিটাল মিডিয়া ফেডারেশন এটা একটা সংগঠন নয়, এটা একটা বিপ্লব। আর এই বিপ্লবে সবে সামনে যারা রয়েছে প্রত্যেকে এক একজন সৈনিক। তাই আমরা বলবো এই সৈনিকদের জন্য একবার হাততালি হয়ে যায়। আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে দুটি কথা শুধু বলতে চাই। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকে এক একটা গ্রাউন্ড থেকে কাজ করেছি। আজকে যারা আমাদের হয়তো কয়েকজনকে চেনেন, অনেকে চেনেন না, এখানে সামনে থেকে যারা আপনারা দেখছেন, আপনাদের বলতে চাই গ্রামগঞ্জে ঢুকে সাধারণ মানুষের সমস্যা যারা তুলে ধরে তারা কিন্তু আজকে আমাদের সামনে বসে রয়েছে। তাই তাদের জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো একবার হাততালি হয়ে যাক জোর করে। এবং এই সম্মেলনকে সাকসেস করার জন্যই এনারাই এসছেন। আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের হচ্ছে 4টি লক্ষ্য। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত ইউটিউবার আছে, যত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছে, নিউজ পোর্টাল চালায়, প্রত্যেককে যারা সাংবাদিক, আমরা সাংবাদিক হিসাবে কোনো স্বীকৃতি পাইনি। সরকার যাতে স্বীকৃতি দেয় সেটার জন্য ডিজিটাল মিডিয়া ফেডারেশন। এবং আজকে আমাদের সামনে একজন বিধায়ক রয়েছেন, বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকীর কাছে আমরা অনুরোধ করব যে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা সাংবাদিক হিসাবে যাতে স্বীকৃতি পায় তার জন্য বিধানসভায় উনি যেন আমাদের এই প্রস্তাবটা তোলে, এই দাবি তার কাছে করেছে। দ্বিতীয় হলো আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সমস্ত সাংবাদিকরা সরকারিভাবে মেইনস্ট্রিম মিডিয়া সাংবাদিকরা যা যা সহযোগিতা পায়, তারা বিজ্ঞাপন পায়, তারা হচ্ছে চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা পায়, বিভিন্ন ভাবে সরকারের সহযোগিতা পায়, সেই সমস্ত সহযোগিতা আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরাও যাতে সেই সমস্ত সহযোগিতা পাই সেটার জন্য কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশন। আজকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন এজন্যই বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো রাজনৈতিক নেতা, কখনো পুলিশ, কখনো প্রশাসন বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করে। আমাদের মুর্শিদাবাদের অনেক ছেলেকে হেনস্থা করেছে। আমরা কিন্তু এসপি কে ফোন করে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিলাম। এবং আমাদের এইটাই কাজ, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটা সদস্যকে যদি কোনো নেতা, কোনো পুলিশ মনে করে হেনস্থা করবো, আমরা কিন্তু ছাড়বো না। এটার জন্যই আমাদের এই সংগঠন। চতুর্থ হলো শেষ আমাদের যে 4 নম্বর, যে আমাদের কাজ করতে গিয়ে টেকনিক্যাল সমস্যা হয়, কপিরাইট আছে, বিভিন্ন সময় আমাদের টেকনিক্যাল এরর হয়, কন্টেন্ট ভায়োলেশন দেয়। এই সমস্ত টেকনিক্যাল পার্টে আমরা সবাই টেকনিক্যাল পার্টে এক্সপার্ট নয়। তাই ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমরা তৈরি করেছি। আমাদের টিমে অ্যাডভোকেট রয়েছে, আমাদের টিমে বিশিষ্ট সাংবাদিক রয়েছে, কবি সাহিত্যিকরা রয়েছে, এবং আমাদের টিমে টেকনিক্যাল পার্টের অ্যাডভাইজাররা রয়েছে। এই সমস্ত ইউটিউবের কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় বা সমস্যা হলে তার সমাধান করার জন্যই আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন। ফলে আমরা যারা অতিথিরা রয়েছে তাদের যথাযোগ্য সম্মান জানিয়ে এবং সকলের কাছে আমি একটা শেষ মুহূর্তে ক্ষমা চাইছি, কারণ লাস্ট 15 দিন আমি পারিবারিক আমার ওয়াইফের অসুস্থতার কারণে আমি এই জেলা সম্মেলনের জন্য খুব একটা সময় দিতে পারিনি। তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাকিরুলকে, বিধানসভার বিধায়ক। আমি সবাইকে বসতে বলবো, সবাই কিন্তু আমরা লাইভ চলছে, আমি সবাইকে বলবো প্লিজ তোমরা বসে, এটা একটু উঁচু করে দাও, মাইক একটু উঁচু করে দাও। নওশাদ সিদ্দিকী মূল্যবান বক্তব্য রাখছেন এবং নওশাদ ভাইকে কাছে অনুরোধ, নওশাদ সাহেবের কাছে আমার অনুরোধ, আমরা যাতে এই সুযোগগুলো পাই এবং আগামী দিনের পথ আমরা যেন পরিষ্কার করতে পারি। কারণ অক্লান্ত পরিশ্রম আমরা করি, আমাদের সেভাবে কেউ অর্থ সংগ্রহ আমরা করতে পারি না। অনেক দূর অবস্থা থেকে আমরা উঠে এসেছে এই গ্রামের ছেলেরা, প্রত্যন্ত গ্রামগঞ্জের ছেলেরা। তো যাতে আমাদের এই প্রস্তাব অর্থাৎ বিধানসভায় ওঠে, আমরা স্বীকৃতি পাই এবং বিজ্ঞাপন, বিশেষ করে একটি বড় অর্থ, যে সমস্ত চ্যানেলগুলো প্রোপাগান্ডা করে সরকারের বিরুদ্ধে কাজ করে তারা কিন্তু বিজ্ঞাপন পায়, কিন্তু আমরা সত্য খবর তুলে ধরার জন্য কোনো সাহায্য পাইনি।
সেদিকে আপনি একটু নজর রাখবেন এবং বিধানসভায় যাতে এই প্রস্তাব ওঠে সেটা আপনার কাছে অনুরোধ করবো। ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনের আহ্বায়কদের, ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য নেতৃত্বদের এবং আরো ধন্যবাদ জানাই আজকের এই জেলা সম্মেলনে যে সমস্ত বিশিষ্ট বর্গের ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে এবং সামনে যারা আরো বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পূর্বেকার বক্তা আমাদের ভাঙড়ের ভূমিপুত্র, আমি যেখান থেকে বিধায়ক হয়েছি, যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন, তিনি বেশ কিছু কথা বললেন। আমি অনুরোধ করব যে আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে, আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটেন দেবেন, অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব। আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসেছেন, এই কনসেপ্টটাকে যাতে আরো দ্রুত ইমপ্লিমেন্ট হয়। আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার যারা, তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না। লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে। সেই বিষয়টাকে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা, মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার ব্যবস্থা করা হোক। মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে, আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি। সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্যই। তাই বন্ধুগণ, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার। কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে, কোন ইউটিউব চ্যানেলকে বা কোন মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে কে দেওয়া যেতে পারে, তার জন্য পলিসি তৈরি করা দরকার। পলিসি তৈরি করাটা আমার কাজ নয়, ওটা সরকার পক্ষের কাজ। আমি প্রস্তাবটা পৌঁছে দেবো, আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করবে। আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে, যদি আমাকে জানায়, আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেবো। আর আমার আরো একজন পূর্বেকার বক্তা, আমাদের সত্যি অত্যন্ত পরিচিতি, দীর্ঘদিনের পরিচিতি মানুষ, একটা কথা বললো না, কথাটা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ থেকে যাবে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4 জন মারা গিয়েছিল। ওই সপ্তাহেই কলকাতা পুলিশের আন্ডারে আর এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে। এখানে 4 জন মুসলিম, ওখানে আমার একজন নন মুসলিম ভাই। 5 জনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। কারণ বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি, মানে এত দুর্বল বাড়ি, কাঁচা বাড়ি, রাস্তা দিয়ে দেখা করতে হয়েছে। যাক, সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা হয়েছিল। সরকারের যে সরকার চলছে চাপে পড়ে তড়িঘড়ি এই সমস্ত আপনাদের মধ্যে মিডিয়ার চাপে একটা ক্ষতিপূরণ দিয়েছিল, চাকরি সবাই পায়নি। তো যারা চাকরি পেয়েছে তাদেরও একটু আমাদেরকে খোঁজ করতে হবে, ওরা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে না সত্যি সরকারি চাকরি পেয়েছে। কারণ আফরাজুলের মারা গিয়েছিল, আমরা জানি আফরাজুলের মেয়েকে একটু চাকরি দিয়েছে সরকার। সেই সরকারি চাকরিটার মাইনে হচ্ছে সাম্মানিক ভাতা মাস গেলে 6000 টাকা। সুতরাং এটা সরকারি চাকরি নয়, ওর থেকে ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবে। হয়তো শুনতে খারাপ লাগছে, বাস্তবটাই বলছি। কিন্তু মিডিয়া ফুটেজটা বেশি নিয়ে নিই আমরা, মানে আমরা যেটা পার্টি করি। যাক, ফিরে আসি। রিসেন্ট কিছুদিন আগে আমি একটা পেপার কাটিং করছিলাম।
পেপারে পাবলিশ হয়েছে, তখন ওইটা সিবিআই, এই চারজনকে যে পিটিয়ে মারা হয়েছে এই ঘটনাটা সিআইডির হাতে দায়িত্ব দেওয়া ছিল, সিআইডি। তো সিআইডি তদন্ত করে কি দিয়েছে জানেন? ওই চারটি ছেলে মদ খেয়ে মারামারি করেছিল, মারামারি করার পরে নাকি মারা গেছে। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেটা খবর পেয়েছি, পরিবারের অভিযোগ যে ওরা কোনোদিন মুখে মদ তোলেনি। তাহলে বলুন, প্রথম কথা, আমি ধর্ম নিয়ে কথা বলবো না, বলবো না, কিন্তু চারটে মুসলিম ছেলেকে মাতাল বানিয়ে দিল এই সরকার। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। উচিত ছিল সরকার পক্ষ ওই জেলের মধ্যে ছুটে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। তার পরিবর্তে তার সে লোককে বাঁচানোর জন্য চারটি ছেলেকে, জওয়ান ছেলেকে মাতাল বানিয়ে দিল। এটাও একটা পার্ট বলেছে, ঠিক কথা, কিন্তু একটা পার্ট আছে যেটা হয়তো আমাদের হাসিবুল ভাই হয়তো অতটা ওইদিকে এই করেনি, স্বাভাবিকভাবে কত দিকে খবর রাখবেন। এই ঘটনা ঘটেছে। এবার আমি আপনাদের কাছে সত্যি বাহবা দেবো আপনাদেরকে। আজকে আপনাদের চাপে পড়ে আমি আপনাদের বলছি, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আপনাদের চাপে পড়ে তথাকথিত মেইন স্ট্রিমরাও যে খবরগুলো দেখাতো না, এড়িয়ে যাওয়ার কারণ গায়ে গন্ধ থাকতে পারে, এড়িয়ে যাওয়ার কারণ নামের আগে পরে টাইটেল থাকতে পারে, এড়িয়ে যাওয়ার হতে পারে যে মালিক নির্দেশ দেয়নি। কিন্তু আজকে আপনাদের চাপে পড়ে কম্পিটিশন এতটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে সমাজের অনেক অন্যায় অনাচারকে। আজকে যারা বিগত 10 বছর 5 বছর আগে খবর হতো না মেইন স্ট্রিমে, আজকে তারা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ এই ডিজিটাল প্ল্যাটফর্ম, বিকজ অফ ডিজিটাল মিডিয়া। তো আমি আপনাদের বলবো, এই ধরনের আপনারা এই কাজে লেগে থাকুন। হাসিবুল ভাই একটা সত্যি খুব ভালো কথা বলেছে যে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খাতায় কলমে নাই ভাই, এটা ট্র্যাডিশন হয়ে আছে, চলতিতে খাতায় কলমে নাই, চতুর্থ স্তম্ভ আমরা বলি। সেই জায়গাটা ধরি আমি বিতর্ক না কি, কাজ আপনাদের কি হওয়া দরকার? আমি মনে করি জোড়া দরকার, ভাঙা নয়, সবসময় জোড়ার দরকার, আর সঠিকটা তুলে ধরা। আপনার সাথে দেখুন, আমার সাথে অনেক সাংবাদিকের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু ওই সাংবাদিক আমার বিপক্ষে খবর করেছে, কিন্তু একবার জন্য কেউ বলতে পারবে না তাকে ফোন করে, ভাই তোমার সাথে এত খবর ভালো সম্পর্ক, আমার এটা করলে কেন? আমার বিপক্ষে খবর করেছে, আমার পক্ষে খবর করেছে। এটা হবে, এটা সাংবাদিক আপনার সত্তা, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, পজিটিভ করার চেষ্টা করবেন। যেটা বললেন ঠিক কথা, যে কোনো খবর পরিবেশন করে দুজনের মধ্যে ঝামেলা না লাগিয়ে ওটাকে এড়িয়ে যাওয়া অনেক ভালো। আর বাস্তব কথাটা তুলে ধরতে হবে, অন্যায়কে অন্যায় বলেই সার্টিফাইড করতে হবে, সেটা কোনো কম্প্রোমাইজ নাই। আমি অনুরোধ আপনাদের করব, আপনারা বেশি বেশি করে আপনাদের যে দায়িত্ব আপনারা নিয়েছেন, চরম একটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা ছোটখাটো বিষয় নয়। আপনারা সমাজের কিন্তু আমি মনে করি আয়না। আপনারা সমাজকে অনেক দেখাতে পারবেন কি ঘটে চলেছে সমাজে, কি অন্যায় হচ্ছে, ভদ্রতার মুখোশ পরে কি অভদ্রতা চলছে, বা শাসক বিরোধী সবার কথা, শুধু রাজনৈতিক খবর নয়, এ ধরনের অনেক খবর হয়ে যাচ্ছে যেটা পলিটিক্স এর বাইরে গিয়ে হলো। আপনাদের আমি অনুরোধ করবো আপনাদের এগুলোকে বেশি বেশি করুন, আর আপনারা যত বেশি বেশি এই ধরনের খবরগুলো করবেন এবং প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খবর করবেন, মেইন স্ট্রিম দেখাতে বাধ্য হবে। আর ফলে সে তার নাই বাচ্চা তার সাথে যদি আর একটা কথা, এই যে ঐক্যবদ্ধতা একটা পাওয়ার আলাদা। আজকে আমি দেখছিলাম, হয়তো আপনারা যে লক্ষ্য নিয়ে আমাদের এই আজকে জেলা সম্মেলন করছেন, হয়তো কিছু ঘাটতি আছে, এটা স্বাভাবিক, এতে ভেঙে পড়ার কোনো জায়গা নাই। আজকে যে চারা আগামী দেশে ময়ূরকে পরিণত হবে, তবে আমাকে লেগে থাকতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আর ডেস্টিনেশন, আমার এম, আমার গোল আমাকে ফিট করতে হবে, সেট করতে হবে। আমার গোল, আজকে আমরা বারাইপুর উৎসব ভবনে 50 জন 100 জন ডিজিটাল প্ল্যাটফর্মের যারা কাজ করছেন, খবর পরিবেশন করছেন, তাদের নিয়ে আমরা সম্মেলন করলাম। দ্বিতীয় জেলা সম্মেলন যখন করব, এই জায়গায় আমরা সেখানে তার আজকে যে 100 থাকে, দ্বিতীয়বারে আমরা 200 জন ডিজিটাল প্ল্যাটফর্মের লোককে হাজির করব। সেইটা আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। এর জন্য কি আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে।
আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে, ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ছেলে তুলে নিয়ে আসতে হবে, যারা তাদেরকে আপনারা ট্রেনিং দেবেন। আজকে তো একটা ট্রেনিং টাইপেরও হচ্ছে, তো যারা এক্সপার্ট সেটা এসেছিলেন, তো তাদেরকে দিয়ে করতে হবে। আর আমাদের সাকিরুল যে বক্তব্যের মধ্যে যে কথা বললো, একদম অনেক সময় আমি দেখেছি, আমাকেও অনেকে ফোন করছে, কি হয়েছে, ধরুন না আমার ওই একে চ্যানেল, একে নিউজ একটা খবর করেছে, আর এর মধ্যে দেখি যেটা স্ট্রাইক পড়ে গেছে। এখন যদি স্ট্রাইক দেওয়া বন্ধ হয়েছে, একটা সময় কিন্তু খুব স্ট্রাইক মারামারি চলতো, সবই হয়তো আমার খবরই হয়েছে, তো তাকে ভাইয়া আপনি তো ওকে ফোন করে বলে দেন না যাতে স্ট্রাইকটা তুলে নেয়। এই সমস্যাগুলো তখন যখন আমরা এক জায়গায় থাকবো, তাহলে এগুলো তো আর হবে না। দ্বিতীয় হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে যদি আমি কন্টেন্টের ক্ষেত্রে আমি একটু ভুল করে ফেললাম, সেক্ষেত্রে আমাকে ইউটিউব থেকে শুরু করে যে কোনো যে কোম্পানিগুলো আছে, সে আপনাকে নোটিশ পাঠাচ্ছে, নোটিশ হতে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। টেকনিক্যাল এমন কিছু শব্দ থাকে, আপনি পড়লেও মানে উদ্ধার করতে পারলো, কিন্তু টেকনিক্যাল এটা কি বলতে চাইছে আপনি বুঝতে পারবো না। যারা এক্সপার্ট, যেটা বলছেন আপনাদের এক্সপার্ট দিয়ে আপনাদের সলিউশন করবে, তারা কিন্তু ধরে ফেলতে পারবে সহজেই যেটা কি বলতে চাইছে, তো তাদেরকে দিয়ে আপনাদের সলিউশন করবে। এটা একটা ভালো জিনিস, তো আপনাদের একটা ইউনিটি তৈরি হচ্ছে। আর এই যে পুলিশি সমস্যা চলতে থাকবে, গুন্ডাগার্দির সমস্যা চলতে থাকবে। ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি দেখেন, ভারতবর্ষের তথ্যটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওরা ওদের একটা সংস্থা আছে, এটা বেসরকারি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ওরা 2025 সালের একটা ডেটা বার করেছে, প্রতি বছরই ডেটা বার করে। এখানে আমাদের গর্বের ভারতবর্ষ, সব থেকে পৃথিবীর লিখিত সব থেকে বড় সংবিধান আমাদের আছে। আমাদের কিন্তু সংবিধান সাংবাদিক স্বাধীনতাতে আমাদের 151 র্যাঙ্কে আছে আউট অফ 180। 180টি দেশের মধ্যে আমরা 151তে আছি। মানে বুঝতে পারছেন আমাদের উপরে দমনপীড়ন চলছে, সেটা পশ্চিমবাংলা তার বাইরেও নয়। পশ্চিমবাংলাতে চলছে, উত্তরপ্রদেশে চলছে, মধ্যপ্রদেশে চলছে, বাকি প্রদেশগুলোতেই চলছে, চলছে। তো এটা কম কম কিভাবে হবে? আমি বলবো না যে একদম নির্মূল হয়ে যাবে, নির্মূল হবে না, কিন্তু কমাতে হবে। করার সাহস পাবে না তখনই যখন আপনারা তাদেরকে এক্সপোজ করবেন, সে প্রশাসন হোক আর আমাদের মতো রাজনৈতিক নেতা হোক বা যে কেউ, তাদেরকে এক্সপোজ করতে হবে। আর প্রশাসন হলে আপনারা যখন দলবদ্ধ থাকবেন না, তখন চাপে পড়ে তখন টেবিলে বসে সেটিং করবে, যেটা প্রমাণ আপনাদের সাথে হয়েছিল, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মুর্শিদাবাদে। তখন আপনারা যেভাবে রেড়ে করে উঠেছিলেন, প্রশাসন বাধ্য হয়েছিল, নালে মামলা খেত। আমার কাছে খবর এসেছিল, আমি 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 যে সাজেস্ট করেছিলাম, আমি তার আমাকে যখন আসে আমি তখন বলে এই পন্থা অবলম্বন করলে আশা করছি সমাধান হবে, হয়েছে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ যত থাকতে পারবেন, যত ইউনিটি থাকবে আপনাদের মধ্যে, আপনাদের কাজের ক্ষেত্রে তত স্বাধীনতা বাড়বে, তত আপনারা সিকিউর থাকবে। অন্যথায় দেখবেন আপনাদের স্বাধীনতাও কমবে, ইনসিকিউর আপনারা ফিল করবেন। দেখুন না আমাদের দেশের অবস্থা। আমি একটা তথ্য দেখছিলাম যে ওই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ওদের তথ্যতে আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওরা একটা ক্যাটাগরি ভাগ করেছে। 85 to 10 পয়েন্ট দিয়েছে। 85 to 100% যে পয়েন্ট, সেটা গুড। 70 to 85 স্যাটিসফ্যাক্টরি দিয়েছে। 55 to 70 প্রবলেমেটিক দিয়েছে। 40 to 55% ডিফিকাল্ট, আর বিলো 40 ভেরি সিরিয়াস। আর আমাদের স্বাধীন ভারতবর্ষের, আমাদের মানে মহান ভারতবর্ষের কতটা এই মুহূর্তে পয়েন্টস কত দিয়েছে জানেন? 32.96%, মানে 33%, মানে ভেরি সিরিয়াস আমাদের এখানকার সাংবাদিক স্বাধীনতায়। আমাদের বশবর্তী রাষ্ট্র, কদিন আগে ওদের হলো, ওদের স্বাধীন দেশের মানে একটা বিপ্লব ঘটলো, ঘটার পরে হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে জানেন। শ্রীলঙ্কা, যেখানকার মানুষজন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তাড়িয়ে দিয়ে নতুন আবার সরকার গঠন করলো ভোটের মাধ্যমে, আমাদের থেকে এগিয়ে আছে। নেপাল আমাদের থেকে এগিয়ে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলছি। মালদ্বীপ আমাদের থেকে এগিয়ে। ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় আছি? কেন? আমরা যে খবরটা আমার মনের মতো হচ্ছে না, তখনই আমি তার উপরে দমনপীড়ন চালিয়ে দিচ্ছি। এর ফলে আজকে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে, সঠিক খবর পরিবেশন করার সাহসও পাচ্ছে না, কারণ অ্যাটাক হয়ে যেতে পারে। বা পরিবেশন করলে থানা থেকে এসে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই ধরনের অনেক কিছু হচ্ছে। এগুলো বন্ধ হবে তখনই যখন আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমি আশা করব
আমি শেষ করছি বক্তব্য। নেতাদের প্রতি অনেকটা বকে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, আমাকে ক্ষমা নজরে দেখবেন। আমি আপনাদের এই জেলা সম্মেলনের সার্বাঙ্গীন সফলতা কামনা করি। আপনাদের দ্বারাই সমাজের আরো বেশি বেশি মানুষ উপকৃত হবে এই কামনা করি। আপনারা দ্বারা সুষ্ঠু সমাজ উপহার পেতে গেলে আরো অঞ্চলে যেমন কন্ট্রিবিউশন থাকে, মিডিয়া পার্সনেরও একটা হেভি অংশ তারা জুড়ে থাকে। আমি আশা করব সাহিত্যিকরা যেমন সাহিত্য দিয়ে মানুষ সমাজ গড়ার বার্তা দেয়, আপনারাও সঠিক খবর পরিবেশন করে এবং গঠনমূলক খবর পরিবেশন করে সমাজ গড়ার বার্তা দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তিনি সেই কলকাতা